পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি। আমি আমার সবশেষ কন্টেন্টটিতে বলার চেষ্টা করছিলাম খুব শীঘ্রই হয়তো সরকারের মধ্য থেকেই কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে। আমি প্রশ্ন তুলেছিলাম, সেনাপ্রধানের বিরুদ্ধে যে উস্কানি দেওয়া হচ্ছে সরকারের মধ্য থেকেই কেউ কেউ দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের সেটি সরকারের মধ্য থেকেই তৈরি করা হয়েছে এবং সরকারের ভিতর থেকেই জরুরি অবস্থা জারির একটি গুঞ্জন সৃষ্টি করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন, একই সময়ে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামানের বেশ কিছু কথা রীতিমতো বোমা ফাটানোর অবস্থা তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে, আগামীর দিনগুলোতে একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেই সম্ভাবনা যেমন ক্ষীণ হয়ে এসেছে, একই সময়ে এটাও দেখা দিয়েছে যে রাজনীতিক এই সংকট উত্তরণে আমাদের যোগ্য নেতৃত্ব সম্ভবত রিপ্লেসমেন্ট করার কোনো সুযোগ আমরা তৈরি করতে পারবো না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এরকম একটা আলাপ ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি প্লে করেছেন যারা, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গতকাল থেকে দেশের গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া, দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ, গ্রামাঞ্চলের চায়ের দোকান, সর্বমহলে আলোচনা হচ্ছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পদত্যাগ করবেন। সত্যি কি তাই? তাহলে কি পদত্যাগ করেই ফেলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কতটুকু সত্য পদত্যাগের গুঞ্জনটি আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের কাছে। চলুন আর দেরি না করে কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কেন পদত্যাগের কথা মাঠে আনলেন ডক্টর ইউনূস। এটি কি চালাকি নাকি শিশুতোষ আচরণ? সত্যিকার অর্থেই কি পদত্যাগের কথা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি এটি সম্পূর্ণ গুজব? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন এই পর্যায়ে কয়েকটা বিশ্লেষণ দেখি, তারপরে কথা বলি আমরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন, একই সময়ে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামানের বেশ কিছু কথা রীতিমতো বোমা ফাটানোর অবস্থা তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে, আগামীর দিনগুলোতে একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেই সম্ভাবনা যেমন ক্ষীণ হয়ে এসেছে, একই সময়ে এটাও দেখা দিয়েছে যে রাজনীতিক এই সংকট উত্তরণে আমাদের যোগ্য নেতৃত্ব সম্ভবত রিপ্লেসমেন্ট করার কোনো সুযোগ আমরা তৈরি করতে পারবো না। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, পেছনের কারণ কি? কেন বা নতুন ছাত্রদের রাজনৈতিক দল পর্যন্ত কোনো ধরনের শক্ত অবস্থান তৈরি করতে পারছে না? কিভাবে এমন নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের ভিডিওতে, এবং সাথে এটাও জানবেন কতটা ভয়াবহ বিপদের সম্মুখে দাঁড়িয়ে আছে আমরা সবাই। প্রধান উপদেষ্টা পর্যন্ত পদত্যাগ করতে পারেন এমন নাজুক অবস্থা যে তৈরি হয়েছে সেটা দীর্ঘ ব্যর্থতার একটা ফসল মাত্র। এমন ফসল তৈরি করার জন্য যে ব্যর্থতা আমরা দেখতে পেয়েছি তার পুরোটাই ছিল মূলত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর যেসব বিষয়ে তাদের সফলতা প্রয়োজন ছিল সেগুলোতে কোনো সফলতা অর্জন করতে না পারা। সেই জায়গায় অনেকগুলো ইস্যুস রয়েছে, তবে সবচেয়ে বড় ইস্যুসটা সম্ভবত গত 8ই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যখন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয় তারপর থেকে শুরু হয়েছে। সেখানে একরকম বাধ্য হয়ে সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে বাংলাদেশের মাটিতে। সেই মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন থেকে যখন শাহবাগে গিয়ে পৌঁছায়, সেখানে একটা স্লোগান সবকিছু বন্ডুল করে দিয়েছে। মূলত সেই একটা মিছিল ছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। যে শব্দ রীতিমতো প্রো আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগ, ইসলামিস্ট থেকে শুরু করে যত ধরনের রাজনৈতিক দল আছে সবার বিরুদ্ধে চলে গিয়েছে, এবং এটার ফলাফল আলটিমেটলি এনসিপি সব ধরনের জনপ্রিয়তা হারিয়েছে। কারণ তাদের স্লোগানে যে গোলাম আজমকে সবচেয়ে বেশি সম্মানিত করার চেষ্টা করা হয়েছে, সেই গোলাম আজম কোনোদিন বাংলাদেশেরই ছিলেন না, না বাংলাদেশ কোনোদিন গোলাম আজমের ছিল। যার ফলাফল এনসিপি দেখেছে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে তাদের ডাকে 200 মানুষও আসেনি। এনসিপির এমন একটা করুণ পরিণতি হতে পারে, সেটা গত নভেম্বরে আমার এই ভিডিওতে আমি ক্লিয়ারলি উল্লেখ করে বলেছি যে এনসিপি ডাকে 100 মানুষের সামনে আসবে না, এবং বাস্তবতা তাই হয়েছে। এনসিপির এমন অদ্ভুত আচরণের পাশাপাশি পুরো বিষয়টাকে আরো বেশি ঘোলাটে করে দিয়েছে মূলত গত পরশুদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা বক্তব্য রীতিমতো বোমা ফাটিয়েছে পুরো বাংলাদেশের রাজনীতিতে, যেখানে তিনি করিডোর নিয়ে সরাসরি বলেছেন কোন ধরনের করিডোর রাজনৈতিক সরকারের নেতৃত্ব ছাড়া দেওয়া সম্ভব নয়। জনগণের ম্যান্ডেটে একমাত্র করিডোর দেওয়া সম্ভব, এর বাইরে কোনোভাবেই করিডোর দেওয়া সম্ভব নয়। সেনাপ্রধান রীতিমতো একই ধরনের বাক্য উচ্চারণ করেছেন বন্দর ব্যবস্থাপনাকে কেন্দ্র করে যে বন্ডুলের সৃষ্টি হয়েছে সেটাকে নিয়েও। সেখানেও তিনি একই কথা বলেছেন, জনগণের কনসেনসাসের ভিত্তিতেই সব ধরনের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো মূলত বিদেশিদের হাতে তুলে দেওয়া অথবা করিডোরের মতো কাজগুলো করা সম্ভব, এর বাইরে সম্ভব নয়। মব জাস্টিসকে নিয়ে তিনি ডিরেক্টলি বলেছেন যে মব জাস্টিস কোনোভাবেই সহ্য করা হবে না। সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন সাধারণভাবে দেখলে এগুলোকে আপনার হয়তো মনে হতে পারে যে এগুলো সবগুলি মূলত সাধারণ মানুষের ইচ্ছার পক্ষে গিয়েছে, কিন্তু বাস্তবতায় সেনাপ্রধান প্রধান উপদেষ্টার অধীনস্থ একজন
বাহিনীর প্রধান। তিনি যে কোনো ধরনের কিছু বলতে হয়, প্রধান উপদেষ্টার যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাকে কথা বলতে হবে, কিন্তু তিনি সেখানে প্রধান উপদেষ্টার উপরে গিয়ে কথা বলেছেন। এটাই মূলত সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একইভাবে সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা রীতিমতো একটা রাজনৈতিক বক্তব্যতে পরিণত হয়েছে, যা আলটিমেটলি দেশের রাজনীতিতে একটা ব্লান্ডারের সৃষ্টি করেছে এবং এই ব্লান্ডার শেষ পর্যন্ত এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে প্রধান উপদেষ্টা পর্যন্ত সরাসরি পদত্যাগ করতে চেয়েছিলেন। যদিও এই ভিডিও রেকর্ডিং করা পর্যন্ত জানি তার উপদেষ্টা পরিষদের অনুরোধে শেষ পর্যন্ত তিনি এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দিতে পারেননি। প্রধান উপদেষ্টা তার এতটা ক্ষোভের পেছনে বেশ কিছু কারণ দেখিয়েছেন, তবে প্রধান কারণ হিসেবে তিনি দেখিয়েছেন একের পর এক যেভাবে আন্দোলন করা হচ্ছে এবং স্বাধীনভাবে কোনো কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না, তাতে তিনি মনে করেন না এখানে তার থাকার কোনো প্রয়োজন আছে। আর সেই নাজুক পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে প্রধান উপদেষ্টা একা দায়ী নয়, বরং তার পুরো ক্যাবিনেট শতভাগ দায়ী। এখানে পুরো ক্যাবিনেট শতভাগই ব্যর্থ বলা যায়, যেখানে তারা কোনো ধরনের কাজ এখনো করতে পারেননি। 2024-এর 8ই আগস্ট যখন প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন তখন তাদের বেশ কিছু গুরু দায়িত্ব ছিল, যার মধ্যে প্রথম কয়েকটা দায়িত্বের একটা ছিল হচ্ছে সব ধরনের সংস্কার করা আগামী নির্বাচনের জন্য। জুলাই আগস্ট রেভলিউশনে যারা অংশগ্রহণ করেছে, যারা হত্যার শিকার হয়েছে কিংবা যারা আহত রয়েছে, তাদের পুনর্বাসন এবং আর্থিক পুনর্দান যত কিছু আছে তার সবকিছুর পুনর্বিবেচনা করা এবং সম্পূর্ণভাবে সমাধান করা। একই সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দুরবস্থা তৈরি হয়েছে সেটাকে নিরূপণ করা এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা। এই সবকিছু করতে গিয়ে প্রধান উপদেষ্টার যে মূল দায়িত্বগুলো সেগুলোর কোনোটাই তারা করতে পারেননি। এখন পর্যন্ত পুলিশের কোনো সংস্কার হয়নি। নির্বাচন কমিশন নির্বাচন করবে, সেই নির্বাচন করার জন্য কোনো ধরনের সংস্কার সম্পূর্ণ হয়নি। 9 মাস হয়ে গেছে প্রায়, এখনো ভোটার তালিকা কোনোভাবেই সম্পূর্ণ করা হয়নি। পুলিশের যত রিফর্ম ছিল তার কোনোটাই সম্পূর্ণভাবে করা হয়নি। ঠিক একইভাবে ব্যুরোক্রেসিতে যেসব আমলাতন্ত্ররা রয়েছিলেন যারা মূলত আওয়ামী পন্থী, তাদেরকে সেখান থেকে কোনোভাবেই সরানো যায়নি। ঠিক একইভাবে ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে ব্যুরোক্রেসির অন্যান্য উচ্চপদস্থ যত কর্মকর্তা রয়েছেন তাদের বড় একটা অংশ রয়েছে মূলত আওয়ামী পন্থী, যাদেরকে এখনো কোনোভাবে চিহ্নিত করে তাদেরকে সেই দায়িত্ব থেকে অপসারণ করা হয়নি, না তাদের রিপ্লেস তৈরি করা হয়েছে। ফলাফল আজকের দিনে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় থেকে শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয়, এমন কোনো মন্ত্রণালয় ঠিকভাবে কাজ করতে পারছে না। বেশ কিছু উদাহরণ রয়েছে, যার অন্যতম বড় একটা উদাহরণ হতে পারে সংস্কৃতি মন্ত্রণালয়ের বেশ কিছু দায়িত্ব, যার সাথে টেলিযোগাযোগ মন্ত্রণালয় জড়িত রয়েছে। ইন্ডিয়ান নিউজ চ্যানেল থেকে টিভি চ্যানেল যত কিছু রয়েছে তার সবকিছু এখনো দেদারসে বাংলাদেশে চলছে। একইভাবে ইন্ডিয়ান যতগুলো হেজমনি বাংলাদেশে স্ট্রংলি অ্যাক্টিভ ছিল তার প্রত্যেকটা এখনো ক্লিয়ারলি কাজ করে যাচ্ছে, এবং ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান অ্যাগ্রেশন সবকিছু এখানে ক্লিয়ারলি চলছে, যার কোনোটাই এখনো কোনোভাবে সম্পন্ন করা হয়নি। একইভাবে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যত বাহিনী রয়েছে তার প্রত্যেকটাতে যে ইন্ডিয়ান ইনফিল্ট্রেশন রয়েছে সেটারও কোনো সঠিক ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি। উপরন্তু আমেরিকান প্রবাসী ডক্টর খলিলকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিয়ে মূলত আরো বড় ব্লান্ডার তৈরি করা হয়েছে, যেখানে মূলত সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য কোনো বাহিনী তাকে সিরিয়াসলি নেয়নি। যার একটা উত্তর আপনি খুঁজে পান সেনাপ্রধানের ওই বক্তব্যে, তিনি ক্লিয়ারলি বলেছিলেন বিদেশ থেকে এসে দেশের ছড়ি ঘুরাবে সেটা কেউ মেনে নেবে না, এবং এটা ছিল মূলত সেই ডক্টর খলিলের মতো যতগুলো উপদেষ্টা রয়েছেন বিদেশি তাদেরকে টার্গেট করে বলা, যার আলটিমেট মিনিংস হচ্ছে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার যত কিছু করেছে তার কোনোটাতেই কোনো ধরনের সফলতা তৈরি করা আনা সম্ভব হয়নি। সো এই সরকারের এখন পর্যন্ত যেমন সফলতা রয়েছে ঠিক একইভাবে তাদের ব্যর্থতাও রয়েছে, কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতার পালে হাওয়া লাগিয়েছে মূলত যদি বলতে যাই রাজনৈতিক দলগুলো, যার মধ্যে এনসিপি, বিএনপি, জামাত থেকে শুরু করে সবাই রয়েছে। এনসিপি যেমন সংগঠিত হতে পারেনি, এনসিপির নেতৃত্বে যেমন অন্যান্য ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো কোনোভাবেই সরকারকে সহযোগিতা করতে পারেনি, কিন্তু একের পর একটা আন্দোলনে নেমেছে, সরকারকে বিপদে ফেলেছে এবং তাদেরই নেতাকর্মী বিভিন্ন জায়গায় সন্ত্রাসী চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে। বিএনপির অবস্থান কোনোভাবেই ভালো ছিল না, তাদের অবস্থান ঠিক একই রকম ছিল। একের পর এক বিভিন্ন ধরনের আন্দোলনের সোচ্চার তারাও করেছে এবং সর্বশেষ আন্দোলনটা করেছে ইশরাকের নেতৃত্বে দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও এবং 65টা তালা ঝুলিয়ে পুরো দক্ষিণ সিটিকে মূলত অকেজু করে দিয়েছে। ইশরাকের নেতৃত্বে দক্ষিণ সিটির সেই আন্দোলন গিয়ে ঠেকেছে মূলত আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে, এবং আজকের দিনে সেটা নিয়ে তারা ঢাকা সিটি পুরোপুরি অচল করে দিয়েছে বিভিন্ন প্রান্তে। এগুলো একের পর এক দেশের সরকারকে মূলত বিপদে ফেলা হয়েছে, এবং প্রত্যেকটা বিপদ শেষ পর্যন্ত ডক্টর ইউনূসকে এটা ভাবাতে শিখিয়েছে যে তিনি এখানে কোনো কাজ আসলেই করতে পারবেন না, কারণ তিনি চেয়েছিলেন একটা বাংলাদেশ গড়ে দিতে, কিন্তু অসহযোগিতা এত বেশি যে বাংলাদেশ গড়া তো দূরের কথা বরং নিজেই টিকে থাকা অসম্ভব হয়ে গেছে তার জন্য। এখানে সেই নাজুক পরিস্থিতি অন্যতম বড় একটা পার্ট জুড়ে ছিল মূলত সেনাবাহিনীর ভেতরের অন্তর্কোন্দল, এবং সেনাবাহিনীর ভেতরে সেই অন্তর্কোন্দল এতটাই ভয়ঙ্কর হয়েছে যে গত দুদিন আগে একটা কুয়ের সম্ভাবনা পর্যন্ত শেষ পর্যন্ত হয়ে গেছে, যেটা বিভিন্ন সাংবাদিক বিভিন্নভাবে তারা তুলে এনেছেন, এবং বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকারনাইন সাহেব সেটা একটা ফেসবুক পোস্টে সরাসরি স্বীকারও করেছেন। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীর দিনগুলোতে ক্ষমতায় থেকে সত্যিকার অর্থে দেশকে কোনো পরিবর্তন এনে দিতে পারবেন বলে কোনোভাবেই মনে হচ্ছে না। একই জায়গায় করিডোর থেকে শুরু করে বন্দর পর্যন্ত এমন যতগুলো ইস্যু রয়েছে তার প্রত্যেকটাতে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে আগামীর দিনগুলোতে কোনোভাবেই রাজনৈতিক দল ছাড়া এর কোনো সমাধান করাও সম্ভব নয়। ফলাফল আলটিমেটলি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এখন আর খুব বেশি অপশন নেই। তিনি আগামীর দিনগুলোতে হয়তো একটা নির্বাচন দিয়ে কোনোভাবে 1/11 মতো দেশ ছেড়ে যাবেন, এবং এটাই হবে আগামীর বাংলাদেশের আরেকটা
বড় পরাজয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত যে সফলতাগুলো তিনি অর্জন করেছিলেন তার প্রত্যেকটাই মূলত খুব দ্রুত আকারে ভাটা পড়ে যাচ্ছে শুধুমাত্র এই সব ব্যর্থতার কারণে। এবং সেই ব্যর্থতার আলটিমেট মিনিংস হচ্ছে আগামীর দিনগুলোতে বাংলাদেশে ইন্ডিয়ান ডমিনেন্স আরো বৃদ্ধি পাবে। এবং গত দুদিনে বাংলাদেশে যা ঘটে যাচ্ছে তার রিয়েল উইনার বাংলাদেশের কেউ নয়, না সেনাবাহিনী, না এনসিপি, না বিএনপি, না বাংলাদেশের সাধারণ জনগণ কেউ। এখানে একমাত্র উইনার হচ্ছে মূলত ভারত। ভারত চায় বাংলাদেশে একটা আনস্টেবল পজিশন তৈরি হোক, ভারত চায় বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, এবং সেই সুযোগে তারাই তাদের পাপেট একটা গভর্নমেন্ট এখানে বসাবে এবং বাংলাদেশের উপর ছড়িয়ে ঘোরাবে। যে কথা আমি আমার অনেক ভিডিওতে বারবার বলে এসেছি, বাংলাদেশের শত্রু মূলত আওয়ামী লীগ নয়, বাংলাদেশের শত্রু বিএনপি নয়, বাংলাদেশের শত্রু ইসলামিস্ট নয়, বাংলাদেশের শত্রু কোনো ধরনের অন্য কোনো রাজনৈতিক দল নয়, বাংলাদেশের শত্রু মূলত একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার সেই শত্রু হিসেবে তারা মূলত এখানে আওয়ামী লীগকে সবসময় কাজে লাগিয়ে এসেছে। ইন্ডিয়ার পাপেট হিসেবে মূলত আওয়ামী লীগ এখানে কাজ করেছে, তাই আওয়ামী লীগ আমাদের প্রধান শত্রু হয়েছে। এবং আজকের দিনে যদি কোনো কারণে ইউনূস সরকার সত্যিকার অর্থে ব্যর্থ হয় এবং পদত্যাগ করে, আগামীর দিনগুলোতে এখানে আওয়ামী লীগ এমন ভাবে ঘাঁটি গেড়ে বসবে যে পরবর্তীতে বাংলাদেশ বলতে স্বাধীন বাংলাদেশ আর কোনো কিছু থাকবে না। এবং একইভাবে বলতে হয় যে কোনো কারণে যদি ওয়াকারুজ্জামানকে সত্যিকার অর্থে ক্ষমতা নিতে হয়, তাহলে বাংলাদেশের পরিণতি হবে আগামীর দিনের পাকিস্তান অথবা মিশরের সিসির ক্ষমতা পদায়নের মতো করেই। যে অবস্থাটা এমন হয়ে যাবে যে কোনো একটা গণহত্যাও যদি কোনো অংশে তৈরি হয়ে যায়, সেখানে মানুষ কোনো ধরনের আওয়াজ তোলার সাহস পর্যন্ত পাবে না। এবং সেই সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা হয়তো সেখানেই দাঁড়িয়ে আছি। এবার যদি আপনি একটা কনক্লুশন পয়েন্টে আসেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কেন সবকিছু খুব চাইলেই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর পেছনে মাত্র দুইটা জিনিস কাজ করে, দুইটা জিনিসের কারণে কোনোভাবে সম্ভব হচ্ছে না, যার একটা হচ্ছে সংবিধান এবং অপরটা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। সংবিধান এমন একটা জিনিস যেটা হচ্ছে লিখিত দলিল, যার বাস্তবায়ন হয় সাধারণ মানুষের ভোটের মাধ্যমে। ভোটে কি হবে এবং ভোটের রায়ের ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে এবং কিভাবে ম্যান্ডেট তৈরি হবে, তার সবকিছু লেখা আছে মূলত সেই সংবিধানে। সংবিধান যদি মানা না হয়, তাহলে সাধারণ মানুষের যে রায় হয়েছে সেটা কিন্তু মানা হচ্ছে না। এবং সেই জন্য এই সংবিধানের কথাকে মানতে গেলেই মূলত আসে ম্যান্ডেট শব্দটি। যে কারণে এখন দেখবেন যে কোনো ধরনের বড় সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় একটা প্রশ্ন তুলে, আপনার কি ম্যান্ডেট আছে? গভর্নমেন্টের সেই ম্যান্ডেট আছে কিনা এই প্রশ্ন যখন তোলা হয়, তার মানে আলটিমেটলি বলা হয় যে নির্বাচন হয়নি, নির্বাচন ছাড়া, ভোটের মাধ্যমে লড়াই ছাড়া যে ক্ষমতায় গিয়েছে তার কোনো ম্যান্ডেট নেই। সহজ কথা, তারা ডিরেক্টলি বুঝাতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ম্যান্ডেট নেই, তিনি একটা বৈধভাবে অবৈধ সরকার এবং তার হাতে কোনো ধরনের সংস্কার সম্ভব নয়। তাই বড় ধরনের কোনো সংস্কারের যত আলাফি আসুক, সেটাকে প্রত্যেকটা বার বিতর্কিত করে তোলা হয় মূলত ম্যান্ডেট শব্দটা দিয়ে, যার মূল জায়গাটা মূলত হচ্ছে সংবিধান। দ্বিতীয়ত, যত ধরনের বড় বাধাগুলো রয়েছে তার সবচেয়ে বড় অংশ জড়িয়ে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা এবং বড় বড় পদগুলোতে নিয়োগ বাণিজ্য। সেই নিয়োগ বাণিজ্যের মূল জায়গাটা সবচেয়ে বড় বাধা হচ্ছে মূলত রাষ্ট্রপতি চুপ্পু। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে যে বিশাল ক্ষমতা রয়েছে সেটা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক ক্ষেত্রে বেশি, এবং এমন এমন বড় সব সিদ্ধান্ত রয়েছে সেগুলো কোনোভাবেই রাষ্ট্রপতির অনুমতি ছাড়া সম্ভব নয়। যেমন সেনা প্রধানের নিয়োগ বাতিল কিংবা নিয়োগ প্রদান, যার প্রত্যেকটাই রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন। ঠিক একইভাবে সংবিধানের বড় ধরনের কোনো সংস্কার কিংবা সংশোধন যত কিছুই রয়েছে তার প্রত্যেকটার ক্ষেত্রে মূলত রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। আর এই দুইটা জায়গাকে যদি আপনি ফলো করেন, তাহলে ক্লিয়ারলি খুঁজে পাবেন আমাদের যে সংবিধান রয়েছে সেটা হাসিনা মূলত সিরিয়াসলি ইডিট করেছে। এবং পরবর্তী জায়গাটা যদি তাকান, যে চুপ্পু বসে আছে ক্ষমতায়, সেই চুপ্পুকে মূলত সরাসরি নিয়োগ দিয়েছিল হাসিনা। আলটিমেটলি দুইটাই মূলত হাসিনার সুরে কথা বলে, এবং এই হাসিনার সুরে কথা বলার মানেই হচ্ছে আপনি যে কোনো ধরনের সংশোধনের যান কিংবা যে কোনো ধরনের কোনো কিছুই করতে যান, তাতে যত বাধা আসবে তার প্রত্যেকটা মূলত হাসিনার পক্ষে কথা বলবে। আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু অকেজু করে দেওয়া হয়েছে সেই সংবিধান এবং চুপ্পুর মাধ্যমে। জিনিসটা সিরিয়াস একটা সমাধান ছিল এবং খুব সুন্দর একটা সমাধান ছিল। যখন 5ই আগস্ট সরকার পতন হয়েছে, তখনই যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করে রেভলিউশনারি সরকার গঠন করা হতো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে রাষ্ট্রপতি এবং সংবিধান দুটোকে বাতিল করে নতুন করে সরকারের দিকে নজর দেওয়া হতো, তাহলে আজকে দিনে এই ধরনের কোনো সমস্যায় আমরা পড়তে হতো না। এবং যেভাবে চাইতেন রাষ্ট্র, যেভাবে রাষ্ট্র ছাত্ররা চাইতো কিংবা সাধারণ জনগণ চাইতো, সেভাবেই হয়তো সম্ভব হয়ে যেত। কিন্তু যে সুযোগ হাতছাড়া হয়ে গেছে সেটা কোনোভাবেই আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আলটিমেট মিনিংস হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যত কিছুই করুন, নির্বাচন পর্যন্তই তিনি টিকে থাকতে পারবেন এবং নির্বাচনের আগে তিনি বড় ধরনের কোনো সংস্কার, পরিবর্ধন কিংবা সংশোধন কোনো কিছুই আসলে করতে পারবেন না। শুধুমাত্র নির্বাচন দিয়ে সেখান থেকে বিদায় নেওয়া ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই মুহূর্তে আর কোনো ক্ষমতা বাস্তবতায় নেই। যদিও দেখা যাচ্ছে তার হাতে অনেক ক্ষমতা রয়েছে, তাকে প্রধানমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু ল্যাচ কেটে প্রধানমন্ত্রী দেওয়া হয়েছে, যেখানে তিনি আসলে ঠিকভাবে নাড়াচাড়া করতে পারছেন না কোনো কিছুই। এটাই মূলত ফাইনাল ইস্যু, যেখানে ওয়াকার এত স্ট্রং কথাবার্তা বলতে পারে এবং বিএনপি এত স্ট্রংলি গভর্নমেন্টকে প্রশ্ন করতে পারে, এনসিপি সরাসরি সব ধরনের অবরোধ থেকে শুরু করে অন্যান্য প্রশ্ন করতে পারেন, কিন্তু কোনো সমাধানে কেউই যেতে পারেন না। আলটিমেটলি সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা ব্ল্যাক বক্সের মধ্যে জিম্মি হয়ে আছে, যেখান থেকে উত্তরণের কোনো পথ আসলে খুঁজে পাওয়া যায় না। যার একমাত্র পথ এই মুহূর্তে খারাপের ভালো হচ্ছে নির্বাচন, এর বাইরে আর কোনো পথ এই মুহূর্তে নেই। পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি। আমি আমার সবশেষ কন্টেন্টটিতে বলার চেষ্টা করছিলাম,
খুব শীঘ্রই হয়তো সরকারের মধ্য থেকেই কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে। আমি প্রশ্ন তুলেছিলাম, সেনাপ্রধানের বিরুদ্ধে যে উস্কানি দেওয়া হচ্ছে সরকারের মধ্য থেকেই কেউ কেউ দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের নাটক সেটি সরকারের মধ্য থেকেই তৈরি করা হয়েছে এবং সরকারের ভিতর থেকেই জরুরি অবস্থা জারির একটি গুঞ্জন সৃষ্টি করা হয়েছে। এমনকি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া যে 1/11 সম্পর্কে কাউকে কাউকে সতর্ক করে দিচ্ছেন, এই সতর্ক করার মধ্য দিয়েও এক ধরনের ইঙ্গিতের কথা আমি আপনাদের সামনে তুলেছি। এবং সবশেষ যেটি জানা যাচ্ছে তারই আলামত হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 7 ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের 7 জন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন। তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে দিচ্ছেন না। এই 7 জনের মধ্যে 4 জন সরকারের মধ্যেই রয়েছে এবং 3 জন সরকারের বাইরে। কি উদ্দেশ্য তাদের? তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বিশেষ উদ্দেশ্যে? এবং এই গৃহযুদ্ধের কথা এই 9 মাসে, গত 9 মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি। আমি শুধু কিছু ক্লু দিচ্ছি আপনাদেরকে। এবং গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণান্তকর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। এমনকি জামায়াতে ইসলামী যে একটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে, সেই জামায়াতে ইসলামীর নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পারছেন। মানব জমিন এই বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে, একটি সংক্ষিপ্ত রিপোর্ট, যা যা বলেছে এর আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায়। মানব জমিন স্পষ্টভাবে এটি বলছে যে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায় এবং সবশেষ যেটি জানা যাচ্ছে, সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটির নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে যে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। এই যে আমরাই পদত্যাগ থেকে বিরত রেখেছি, এরকম একটি বক্তব্য তো আমরা কারো পক্ষ থেকে পেয়েছি, বিবিসির সঙ্গেও কেউ সাক্ষাৎকার দিয়েছেন। তাহলে কি আমাদের বুঝতে বাকি থাকছে যে এই আমরাটা কারা? এটি আমাদের কাছে, সবার কাছে সম্ভবত পরিষ্কার। এবং যেটি জানা গেছে, জাতীয় ঐক্য কমিশনের সহ সভাপতি, সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং নিশ্চিতভাবেই বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তার কি করণীয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আরও যেটি জানা গেছে, জাতীয় সরকার গঠনের বিষয়ে একটা চিন্তাভাবনা চলছে সরকারের কারো মধ্যে। আমি এর আগেও বলেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন কিছু বলেননি যাতে সরকারের মধ্যে এরকম টনক নড়ে উঠবে, সরকার যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমাদের ভূখণ্ডে যে ভয়ঙ্কর একটি অপশক্তির খেলা তারা খেলতে চাইছে, তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে একটা ক্রস ফায়ারে নিয়ে যেতে চাইছে, সেই জায়গা থেকে পরিত্রাণের জন্য আগে থেকে সেনাপ্রধান করিডোর এবং বন্দর ইস্যুতে কথা বলেছেন যে একটা নির্বাচিত সরকারই এইসব গুরুত্বপূর্ণ কাজ করবে, কোনো অনির্বাচিত সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবে না। এবং নির্বাচনের কথা বলেছেন। তার এই কথাগুলোকে সরকারের পক্ষ থেকে সহজে গ্রহণ করা হচ্ছে না। তার মানে এটি তো স্পষ্ট হচ্ছে তাহলে, এবং মানব জমিন যে কথাগুলো অনেকটাই খোলামেলাভাবে বলেছে যে তারা চাইছে না কিছুতেই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে, এবং যেসব গুঞ্জন ছড়াচ্ছে, গুঞ্জনের উপকার কি উদ্দেশ্য, এবং এই কথাগুলো আপনার একটু মনে থাকা দরকার যে গত 2 দিন ধরে আমি বলছি, বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন মহলকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জনে নানানভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন। এবং কোনো একজন বিশেষ সহকারী, কোনো একজন কি
ফয়েজ আহমেদ তৈয়ব, যার কথা আমি আগের কন্টেন্টেই জানিয়েছি যে সেনা প্রধানের উদ্দেশ্যে তিনি একেবারে ন্যাকেডলি কি কথা বলেছেন, সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় মানে স্ট্যাটাস অবস্থানের থেকেও তিনি এই ধরনের কথা বলতে পারেন কিনা সেই প্রশ্ন আমি তুলেছি। এবং মজার বিষয় হচ্ছে তিনি তার ফেসবুক পোস্টটি তুলে নিয়ে আবার নতুন করে পোস্ট দিয়েছেন। আমি যা লিখেছি সেটি আমার ব্যক্তিগত মন্তব্য, এটি নিয়ে কেউ কোনো নিউজ করবেন না। কোথা থেকে কি হচ্ছে অনেকের কাছেই সম্ভবত অনেক বেশি জটিল, কিন্তু যারা নিয়মিত খোঁজখবর রাখছেন, দেখছেন, জানছেন, তাদের কাছে এগুলো মেলানো খুব কঠিন কিছু নয়। এবং এই কথাও তো আমরা অনেক আগে থেকে বলে আসছি, যত বেশি অস্থিরতা জাগিয়ে রাখা যাবে, যত বেশি দেশকে অস্থিতিশীল করে রাখা যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যত বেশি অবনতি ঘটানো যাবে, সোজা কথা বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের মধ্যে ফেলে দেওয়া যাবে, ততই সেই পক্ষের লাভ অনেক বেশি। নির্বাচনের নাম যাতে কেউ মুখে আনতে না পারে সে ধরনের একটি নগ্ন প্রচেষ্টা আমরা অনেক আগে থেকে দেখছি, এবং এখন সেটি খুব ন্যাকেডলি শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে। এটা একটা প্রাথমিক ভিত্তি ছিল, আমি এভাবে বলবো, মানব জমিনের একটা রিপোর্ট। এটাকে অনেকে নাকচ করছিলেন, কেউ এটাকে সঠিক বলে মনে করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনূস পদত্যাগ করার সম্ভাবনা আছে, তিনি এমন কিছু ভাবছেনও। বিস্তারিত কথা বলতে চাই, শুরুতে একটা কথা বলে রাখা ভালো, মানে এটাকে আমরা কিভাবে দেখবো, এটা দুটোর বিষয়ের একটা, দুটোই খুব ভয়ঙ্কর। একটা হচ্ছে ডক্টর ইউনূস অতি চালাকি করছেন আইদা, অথবা তিনি যা করছেন এটা অত্যন্ত শিশুতোষ কাজ করছেন। দুটোর কোনোটাই ভালো না। কেন? এই আমার কাছে এই দুটো অপশনের বাইরে আর কিছু নাই, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে আমি জানি না আমার এই ভিডিও ডক্টর ইউনূসের কাছে পৌঁছবে কিনা, সেটা যদি পৌঁছে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা নেই, আমি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখছি, তার প্রতি যে শ্রদ্ধা ছিল সেটা আছে, থাকবে। এই সরকারকে আমি এখনো ওন করি, এখনো যা বলছি আমি আমার প্রধান উপদেষ্টাকে বলছি, আমি ওন করি এই সরকারকে, এখনো ওন করি। কিন্তু আস্তে আস্তে আমি আরো টাফ ক্রিটিক্যাল হয়ে উঠছি, কারণ এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনূস, এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে। সো আমাদেরকে কথা বলতে হবে। দীর্ঘদিন থেকে তেমন কোনো সমালোচনাই করি না, ফর মান্থস আস্তে আস্তে করতে শুরু করেছি এবং অবশ্যই খুবই সফটভাবে চেষ্টা করেছি, কিন্তু এখন আসলে আমাদের কঠোর হওয়ার সময় সম্ভবত চলে এসছে। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, সেখানেই জনাব নাহিদ ইসলাম কথা বলেছেন। তার আগে একটা কথা বলে রাখা জরুরি, নাহিদ ইসলাম দেখা করতে পারলেন এবং তাকে তিনি বললেন, এবং নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন, তার মানে ডক্টর ইউনূস চেয়েছেন এই কথাগুলো মাঠে যাক। খুব সোজা সাপটা কথা। না চাইলে জনাব নাহিদ ইসলাম একান্তে যে বৈঠক হবে সে বৈঠকের খবর জানানোর কোনো কারণ ছিল না। উনি জানিয়েছেন, মানে ডক্টর ইউনূস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন। এবং আবার জনাব নাহিদ ইসলাম, কারণ কেন এই দলটা, কেন উনি একটা রাজনৈতিক দল করেন এখন, নিয়োগকর্তা, সেই শিশুতোষ কথাটা আবারও একসময় আবেগের বশে বলে ফেলেছেন, কিন্তু উনি যদি একই চক্রে ঘুরপাক খান এটা ভালো কিছু না। যাই হোক, আমি রিপোর্টটার প্রায় পুরো অংশ পড়বো, কারণ প্রতিটা জায়গায় এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটার ভিত্তিতে কথা বলতে চাই। নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং উনি এই ধরনের পরিস্থিতিতে কাজ নাও করতে পারেনি। আলাপ করেছেন কিভাবে, আমি এক্সাক্ট ভাষাটা নাহিদ ইসলামের বরাতে বলছি। বিবিসি বাংলাকে নাহিদ বলছেন, স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় নাও পৌঁছাতে পারো। ইসলাম মানে নাহিদ ইসলাম বলছেন, প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে তিনি আহ্বান জানিয়েছেন, এটা বললেন। প্রধান উপদেষ্টাকে নাহিদ ইসলাম বলছেন, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানাচ্ছেন জনাব নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বলেন, হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ। তারপর তিনি স্পষ্টভাবে বলছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। উনি বলেছেন উনি এই বিষয়ে ভাবতেছেন, ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। পদত্যাগের বিষয়ে তার মনোভাবের কথা হচ্ছে এরকম, এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, ওই আস্থার জায়গায়, আশ্বাসের জায়গায় না পাইলে উনি থাকবেন কেন। এই হচ্ছে জনাব নাহিদ ইসলামের বক্তব্য। তিনি দেখা করার পর আবারও
সেই পুরনো কথা, নাহিদ ইসলামকে ডাকছেন, তার সাথে কথা বলছেন নিয়োগকর্তাদের, তারাই নিয়োগকর্তা। খুবই খুবই অন্যায় পদক্ষেপ। উনি যদি এই কাজ করতেন, তাত্ত্বিকভাবে বলছি, সবচেয়ে সুন্দর হতে পারতো, তিনি এই মুহূর্তে সব দলকে ডাকতে পারতেন, ডেকে তার যদি ক্ষোভ অভিমান থেকে থাকে সবাইকে বলতে পারতেন। কিন্তু এখনো সেই নিয়োগকর্তার ঘুরপাক তিনি খাচ্ছেন, এবং এটা করে করে এই স্টুডেন্টদেরকে উনি নষ্ট করেছেন। এসব বলে বলে তারা মনে করেছে তারা যে কোনো কিছু করতে পারে, অ্যান্ড দে স্টার্টেড ডুইং দ্যাট। যাই হোক, দুটো ব্যাখ্যা কি আসলে তিনি চাইছেন, দুটো শুরুতেই বলে দিয়েছি। আয়দা এটা একটা অতি চালাকি। অতি চালাকি কিরকম, যে তিনি এখন এক ধরনের হোস্টেজ করতে চাইছেন আমাদেরকে। এই তথ্যটা দিল, সত্যিকার অর্থেই তিনি যদি এখন পদত্যাগ করে বসেন, এটা আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না, খুবই খারাপ হবে। সো উনি জনাব নাহিদ ইসলামের মাধ্যমে এটা বাজারে ছাড়লেন, ছেড়ে এটা করলেন সো দ্যাট উনি যা যা চান চোখ বন্ধ করে সবাই সবকিছু মেনে নেয়। সরি, ডক্টর ইউনূস ডিজাস্টারাস সিদ্ধান্ত নিয়েছেন একটার পর একটা। উনি দেশটাকে ন্যূনতম আমি সবকিছু মাথায় রেখে বলছি, শেখ হাসিনা দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কত ধ্বংসস্তূপে পরিণত করেছে এটা ডক্টর ইউনূসের সাথে আমি অ্যাটলিস্ট বেটার জানি। ইয়াস, উনি এখন ভেতরে গিয়ে দেখছেন, এর আগ থেকে প্রতি খুঁটিনাটির খোঁজ খবর রেখেছি। উনি একটা বিশ্ব ব্যক্তিত্ব, খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি এইসব খোঁজ খবর দেশের এত রাখেননি। শেখ হাসিনা ওনাকে দাবড়ানো শুরু না করলে তিনি আর খুব বেশি রাখতেন না, আমরা রেখেছি। সো এই শেখ হাসিনার এই ডিস্ট্রাক্টেড বাংলাদেশেও, তার কর্তৃক ডিস্ট্রাক্টেড বাংলাদেশেও এর চেয়ে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল, কিন্তু হয়নি। তার ব্যর্থতা, অথবা তার টিম তিনি ঠিকমতো কন্ট্রোল করতে পারেননি, অথবা তিনি এর পার্ট হয়েছেন। ফলে যে কথাটা বলতে চাইছি, যে এই পারফরমেন্স সরিয়ে রাখি, কিন্তু তিনি এখন বলছেন যে তিনি চলে যেতে পারেন, সো দ্যাট উনি যা যা করছেন ওনার সব ভুল সহ ওনাকে উনি অ্যাটলিস্ট যে টাইম ফ্রেমের কথা বলছে সেই পর্যন্ত রাখতে হবে। এভাবে হতে পারে না, কারণ ওনার ভুল আমাদের চরম সংকট তৈরি করছে আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তায়, এবং সত্যিকার অর্থে আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের আগে আমাদের সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি আছে, সংকট আছে, প্রশ্ন আছে। সুতরাং ওনাকে ব্ল্যাঙ্কেট চেক দেওয়া যাবে না, কিন্তু এই পদত্যাগের ব্যাপারটা বলে উনি এই ব্ল্যাঙ্ক চেকটা চাইছেন সম্ভবত। এটা অতি চালাকি যদি এটা সত্য হয়ে থাকে। আরেকটা অপশন হচ্ছে তিনি সত্যিই বিরক্ত এবং তিনি সত্যিই চলে যেতে চান, ওনার ভালো লাগছে না তিনি যদি করতে না পারেন। মানে এটা ছেলে খেলা। আমরা যদি এই প্রশ্ন করি, আমি এখন অনেক স্মৃতি আসে, দু একটা কথা একটু যোগও করতে চাই। আগে এই ভাষায় বলিনি, আমি আবারও ক্ষমা চেয়ে ভাষাগুলো ব্যবহার করছি, কিন্তু আই ওয়ান্ট টু স্পিক মাই হার্ট। দীর্ঘদিন এটা রেস্ট্রিক্ট করেছি। যারা নুরুল কবিরের সাথে তিনি একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করেছিলেন নুরুল কবির, যে আপনাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা আছে, তাদের ব্যাপারে পরিবর্তন বা অন্য কোনো পদক্ষেপ কি নেবেন? তখন তিনি বলছেন, ওদের কি সমালোচনা করবো, আমি নিজেই তো শিখছি, আমি নিজেই তো পারি না, আমি নিজেই তো অনেক কিছু পারি না। তার ইনএফিসিয়েন্সির কথা বলছেন, এবং একটা পর্যায়ে তিনি বলছেন, আমরা করছি, যেটা লেগে যায়, যেটা লাগবে না, যদি না লাগে আমাদের কপাল খারাপ। উনি আমাদের কপাল খারাপ ব্যাপার শব্দটা ব্যবহার করেছেন। একটা দেশকে নিয়ে একটা মানুষের কত ছেলে খেলার টেন্ডেন্সি এই ভাষ্যগুলো থেকে বোঝা যায়। আমরা তার সরলভাবে এই কথাগুলো বলাকে প্রশংসা করি, কিন্তু তার ভেতরে তো এই জিনিসটা আছে। তো এখনো তো ওনার হঠাৎ করে ইচ্ছা হলো, আমরা ছোটবেলায় বলতাম না খেলবো না, উনি এখন রিজাইন করে চলে যাবেন, যেহেতু উনি যেটা করতে চেয়েছিলেন পারেননি। আমি কাগজে কলমে ধরে নেই যে ন্যূনতম সংস্কারও যদি না হয়, তার কি এখন চলে যাওয়া দেশের এই টার্ময়েলের টাইমে কোনোভাবে উচিত? একজন ক্যাপ্টেন তার জাহাজ ফেলে চলে যেতে পারেন? আমরা টাইটানিক সিনেমাটা যখন প্রথম দেখি, তখন খুব ছোটবেলায় দেখা, খুব ছোট না, তখন আমরা বুঝতে শিখেছি, তখন এই সিনেমাটা খুব বিখ্যাত, কিন্তু ওই তথ্যটা জানতাম না, তখন ওই সিনেমার সূত্রে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন, মতামত, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে, দেশের ভবিষ্যৎ কি হতে পারে, কি মনে করেন আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক, আপনারা কি চান, আসলেই কি চান প্রফেসর ইউনূস পদত্যাগ করুক? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, বাংলাদেশের বেহাল এই দশা, বেহাল এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো মানুষ নেই বর্তমানে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য এই ছাত্র শিশু উপদেষ্টারা দায়ী এবং বিএনপি নেতাকর্মীরা দায়ী, বিএনপি দায়ী। প্রফেসর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর থেকেই বিএনপি নেতাকর্মীরা কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে নেমেছে, আন্দোলন সমাবেশ করছে, গত কয়েকদিন আমরা দেখলাম ইশরাক, তিনি মেয়র হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আসিফ মাহমুদ সেটার আবার রিট করেছে,
সেই রিট খারিজ করেছে আদালতে। এইরকম তামাশা চললেই আসলে কে থাকতে চাইবে বলেন ক্ষমতায়? কে প্রধান উপদেষ্টা থাকতে চাইবে? যে ডক্টর ইউনূস বলেছে যে আমি নামমাত্র প্রধান উপদেষ্টা রয়েছে, আমার কথা তো কেউ মানছে না, আমি তো কিছু করতে পারছি না, শুধুমাত্র তালবাহানা আর বদনাম করাচ্ছি এই জায়গায় থেকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথাটা কিন্তু সত্য। বাঙালি একটু বেশি বোঝে, আর বাঙালিকে কন্ট্রোল করার জন্য, সাইজ করার জন্য ওই আপাই ঠিক ছিল। প্রফেসর ইউনূস যদি পদত্যাগ করে চলে যায় না, আপা আবার টুক করে ঠুস করে চলে আসবে, এসে সবার নলি টিপে ধরে মেরে ফেলবে গলা টিপে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত। আপনাদের কি মনে হচ্ছে প্রফেসর ইউনূস কি সত্যিকার অর্থেই আসলে পদত্যাগ করবেন? জানাবেন।